বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আজকেই অর্থাৎ গতকালকে ঘড়ির কাঁটার হিসেবে 3 দিনের সফরে ঢাকা এসেছেন। তার আলোচনায় বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা, সুশাসন এবং বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান যে সম্পর্ক সেটা স্থান আবার কথা। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবার কথা রয়েছে তার। একই সঙ্গে এটা মনে রাখা দরকার যে সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। মূলত আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে বাংলাদেশের ভেতরকার সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার ইচ্ছে আছে আমাদের। কথা বলবার জন্য আমার সঙ্গে তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শহীদুল ইসলাম বাবুল, মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনে, শেখ হাসিনার শাসনামলে এই আকাঙ্ক্ষা ছিল, অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা আরও গাঢ় হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় খানিকটা হতাশা থাকলেও মানুষ প্রত্যাশা করেছে যে নির্বাচনের মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন হবে। 5 মাস পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, কিন্তু অনেকেই মনে করেন যে শুরুটা আসলে খুব একটা প্রীতিপ্রদও নয় যেটুকু 5 মাসে দেখা গেল। এবং সাধারণভাবে অনেকের মধ্যেই ধারণা যে প্রধানমন্ত্রী পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, তার মধ্যে অনেক পরিমিতিবোধ আচরণে, কথাবার্তায়, কাজকর্মে, কিন্তু বাকিরা তাল মিলিয়ে চলতে পারছেন। এবং এই ধারণার প্রতিধ্বনি করেছেন আপনার দলের মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে, যে তিনি বলছেন যে 5 মাসে রাষ্ট্র এবং প্রশাসনে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে যেটা পরিবর্তন হয়েছে সেটা একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তন হয়েছে এবং তিনি 18 ঘন্টা পরিশ্রম করছেন। এটি হচ্ছে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর বক্তব্য। আমি আপনার কাছ থেকে বুঝতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। প্রধান ভাই আমাদের শ্রদ্ধা অগ্রজ, আমাদের 90-এর সামরিক স্বৈরাচার শাসন বিরোধী আন্দোলনের আমাদের একজন আমরা মহানায়ক বলি তাদেরকে, আমাদের সূর্য সন্তান, দর্শক শ্রোতা সবাইকে সালাম, শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আমি এটা সর্বব্যাপী সর্বক্ষেত্রে অস্বীকার করছি না যে মানে বিশাল পরিবর্তন হয়ে গেছে, এটা বলছি না। আবার পরিবর্তন হয় নাই সেটাও আমি বলবো না, আরও হলে আরও ভালো হতো, এটা সত্য, আমি স্বীকার করে নেই। আপনি বলেছেন যে আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি তার চলনে বলনে কথায় বার্তায় ফ্রম দ্য ডাউন টু আর্থ একদম উনার ব্যক্তিগত জীবন আচার বা রাজনীতির মধ্যে একটা পরিবর্তন আনবার চেষ্টা উনি করছেন। উনি সবটুকু পেরেছেন বা পেরে উঠছেন, নট দ্যাট। আপনি মহাসচিবের কথা বললেন, তাকেও আমরা দেখছি উনিও মানে স্বীকার করছেন, মানে দায় স্বীকার করা বা বাস্তবতা স্বীকার করা। একেবারে আমরা বাংলাদেশকে দুধে ধোয়া বা তুলসী মানে কি বলে দুধ আর মধুর নহর দিয়ে পরিবর্তন করে ফেলতে পারছি, এটা না সত্য। তবে কি পরিবর্তন হয়েছে ক্যাটাগরিক্যালি যদি আপনি শুনতে চান, আমি বলতে পারি যে কিছু পরিবর্তন হয়েছে। যেমন আপনি বলছেন আগেকার প্রধানমন্ত্রী এবং এখনকার প্রধানমন্ত্রীর জীবন আচার বা চলন বলন বা বাক্যালাপ বা সংযম বা চলন বলন পার্থক্য আছে অবশ্যই। তার ভোর শুরু হয়তো তাহাজ্জুদ পড়েই গালাগালি শুরু করে দিতেন, কথা বললেই খালেদা জিয়া, বিএনপি, জামাত, এই সেই তারেক রহমানকে নিয়ে খিস্তি খেউর কিছুক্ষণ করতেন। উনি তো একবারও বলেন না আমাদের প্রধানমন্ত্রী, আপনি যেটা বলেছেন সমালোচনা কখনো সংসদেও উনি বলেননি। উনি এই সর্বশেষ যে বক্তৃতা দিলেন আমাদের সমস্যা, আমাদের সম্ভাবনা, আমাদের স্বপ্ন কি আছে, কি করতে পারি, কোথায় যেতে পারি, আমাদের জাতীয় ঐক্য, আমাদের সংহতি, এগুলো কীভাবে আমরা ঠিক রাখতে পারি, রেখে আমাদের উন্নয়ন উৎপাদনের সম্ভাবনাটাকে কীভাবে কাজে লাগাইতে পারি, বহুমুখী কূটনীতির যে বাস্তবতার দুয়ার সেটা খুলছে, সেই বাস্তবতাটুকু আমরা কীভাবে দেশের জন্য ইতিবাচকভাবে কাজে লাগাইতে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আপনার এখানে আমি কথা বলতাম, ধরেন কথার কথা, আমি এখান থেকে আমার মনের কথাগুলো বলে ঠিকমতো বেরোতে পারবো কিনা আমার একটা শঙ্কা, সন্দেহ, সংশয়, অবিশ্বাস, আতঙ্ক এগুলো থাকতো। সেটা আমার মনে হয় না কেউ ফিল করে বাংলাদেশে। এটা একটা পরিবর্তন। যেমন কালকে দেখলাম আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ ওখানে গিয়েছে, পুলিশের সাথে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, মানুষ হলে তারা 15 জন, অথচ পুলিশের উপর তারা যেভাবে আক্রমণ করতেছে, ধাক্কাধাক্কি হইতেছে, ধাক্কাধাক্কি করতে একরকম জঙ্গলে চলে গেছে। আগেকার আমল হইলে এদেরকে পিটে আড্ডি গুড্ডি ভেঙে দিলে নিয়ে যেত নিদেন পক্ষে। এই যে পুলিশের সহনশীলতা,
এটা একটা পরিবর্তন। আগেকার দিনে আমরা দেখতাম মানে রাজনৈতিক দলের সভা সমাবেশকে ক্র্যাশ করে দেওয়া, ক্র্যাকডাউনের মাধ্যমে অফিস বন্ধ করে দেওয়া, যা ইচ্ছা তাই করা। নাই বাংলাদেশে এটা, যে যা ইচ্ছা বলতে পারতেছে, গালাগালি করতে পারতেছে মনের মাধুরী বিষয়ে। তারপরে কোনো রাজনৈতিক দলের অফিসও কেউ বন্ধ, কোনো গণমাধ্যমের অফিস বন্ধ হয়েছে এটাও আমার জানা নাই। মানে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা আছে, আমি যতটুকু দেখছি, হয়তো ব্যত্যয় হতে পারে। আগেকার দিনে যে গুম হইতো, খুন হইতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হইতো, হ্যাঁ, প্রতিদিন আতঙ্ক, এরকম কেউ নাই। সবাই ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে ঘুষ দুর্নীতি পুরোপুরি কমে গেছে। এত এই 5 মাসে এটা শুনে নিতে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা, হাজার কোটি না হইলেও বা লক্ষ লক্ষ কোটি টাকা কেউ পাচার করে ফেলছে। আমাদের দেশের ধরেন অন্যায় অনিয়ম, একটা ছোট দেশ, বিশাল মানুষের দেশ, এখানে নানান ধরনের সামাজিক অপরাধ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, অনিয়ম আছে, এটা আছে, সামাজিক অপরাধ আছে। এটা তো একমাত্র আপনি জুলাইয়ের পরে একটা মাত্র নির্বাচন দিয়ে 5 মাসের মধ্যে সব কিছুকে সুইচ দিয়ে আলাদিনের চেরাগের মতো পরিবর্তন করে ফেলতে পারবেন না। হ্যাঁ, আরও ভুল আছে, অন্যায় আছে, এদেশে অনিয়ম আছে, নাই তা না, বা রাজনৈতিক ক্রাইমও আছে, বা নেতৃবৃন্দের অপরাধও আছে, এটাও আমি অস্বীকার করছি না। কিন্তু পরিবর্তন যে একেবারে কিছু হয়নি এটা যদি কেউ বলে, আমি একমত না। কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে, আরও হইলে আরও ভালো হইতো, এবং আরও হবার প্রয়োজন আছে। মেশানাজ বলাক প্রধান, ধন্যবাদ। প্রথমে বাবুলের ডাকনামটাই বলি আর কি। জি, আমাদের একসময় রাজপথের সহযোদ্ধার সাথী, বর্তমানে এমপি। ভালো লাগছে, অনেক নতুন প্রজন্মের আন্দোলনের ওই সময়ের এমপি হয়েছে। রাস্তাঘাটে দেখাও হয় অনেকের সঙ্গে। আমি সবাইকে অভিনন্দন জানাই নতুন স্পিড নিয়ে দেশটাকে ভালো করে করার যে প্রত্যয়, সেই প্রত্যয় কাজে পরিণত এটাই চাই। আমি একটা বিষয় এখানে বলতে চাই, যেহেতু আপনি ওই যে গোর না কবর না আসছে আর কি আমেরিকা, আমি ওকে নিয়েই বলতে চাচ্ছি। ওই প্রসঙ্গে আমি যাব, ওই প্রসঙ্গে আমি যাব। ওইটা শুরু করতে চাই এই জায়গার থেকেই, যে প্রতিবেশী পৃথিবীর আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যে কটা দেশে গণতন্ত্র পড়ানো হয় তার মধ্যে ভারত একটা। যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন হয়, যদিও ভারতের এখনকার শাসনটা নির্বাচনের মধ্যে পরিবর্তিত, খোদ ভারতেই প্রশ্ন উঠছে যে এটা কারচুপি করে উনি জিতছেন বারবার, ধর্মীয় রাজনীতি, এই কথাগুলি উঠছে। যাই হোক, এগুলো রাজনীতির পরিবেশ। আমি যেটা বলতে চাচ্ছি, এর আগে ইউপিএ একটা গভর্নমেন্ট ছিল এখানটায়, ওইটাকে বলতো বামপন্থীরা মিলিঝুলি সরকার। যখন সমর্থন প্রত্যাহার করলো আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল চুক্তি নিয়ে, তখন গভর্নমেন্ট কিন্তু পতন হয়ে গেল এবং বিজেপির সূত্রে রেইস হয়ে গেল। আমি বর্তমান সময় বলতে যাচ্ছি, এই যে আমেরিকার সঙ্গে এই যে মাখামাখি আমাদের এই যে বাংলাদেশের, এবং এই যে পার্লামেন্টের যে নর্তন দেখলাম, মাখামাখি কোথায় দেখছেন? আমেরিকা তো মাত্র আরো 10% শুল্ক আরোপ করলো। মানে ওই মাখামাখির পরে যা হচ্ছে আর কি, এত মাখামাখির পরে পার্লামেন্টে নর্তন, তারপরে যেগুলি হচ্ছে, ফলে এইটা বাংলাদেশ বহন করতে পারবে কিনা এটা সন্দেহ আছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে বর্তমান বিএনপি জামাতের মিলিঝুলি সরকার, এটা ঠিক ওই রকমই, কিন্তু একই রকম চিন্তা, একই রকম মনোভাবাপন্ন, একই রকম। যেমন আমি যদি উদাহরণ দিই, বাংলাদেশের রাজনীতি ক্যালকুলেশন করি, যে জিয়া সাহেব মারাত্মক একটা হার্ডেলের মধ্যে, সেনাবাহিনীর অভ্যুত্থান, গণবাহিনী, বিভিন্ন রকম নকশাল বাহিনী, এর মধ্য দিয়ে উনি ক্ষমতা নিয়ে, হ্যাঁ ওনার অনেক সমালোচনা আছে, কিন্তু রাজনীতিটাকে একটা ডেমোক্রেটিক লাইনে ফেলে দিচ্ছেন। সেখানে মুসলিম লীগ রাজনীতি করতে পারছে, জামাত করতে পারছে, নকশাল করতে পারছে, বাকশাল করতে পারছে, আমরাও করতে পারছি, কথা বুঝে না, জেল থেকে ছাড়া পেয়েছি, করছেন। বর্তমান সময়ে এরকম একটা অভ্যুত্থানের পরে, হাজারেরও অধিক শহীদ হওয়ার পরে, এখানে বাংলাদেশের রাজনীতিটাকে একটা রাজনীতির ধারা তো ফেলতে পারলো না বিএনপি। 2/3 মেজরিটি পাওয়ার পরও এই যে পুরনো পথে হাঁটা শুরু করলো বিএনপি। কী পথে? যে পথ দিয়ে শেখ হাসিনা হেঁটে গেছেন। শেখ হাসিনা কোন পথে হাঁটছেন? বিএনপিকে রাজনীতি করতে দেবে না, অপোজিশনকে নিশ্চিহ্ন করে দেবে। হ্যাঁ, মাননীয় এমপি বলবেন যে ওরা তো সন্ত্রাসী, ফ্যাসিস্ট। হ্যাঁ, ফ্যাসিস্টদের বিচার হোক তো চাই আমরা, কিন্তু ফ্যাসিস্টদের মধ্যেও যে সাধারণ ভোটার আছে, সাধারণ লোক আছে, এই লোকটির রাজনীতির জায়গাটা কোথায় দিলেন আপনি? আপনি তো গোটা ফ্যাসিস্টদেরকে আবার ক্ষমতাটাকে, ওরা তো ক্ষমতা থেকে ষড়যন্ত্র করতেছিল, আবার ষড়যন্ত্রের সুযোগ করে দিলেন, এবং ওই মিলিজুলি সরকার যেই ষড়যন্ত্রের কবল থেকে মুক্ত হতে পারছে না, যার কারণে আজকে এই ঘটনাগুলি ঘটতেছে। আজকে এটা ছোট ফোর্স, নিউ ফোর্স, এই ফোর্সটা এরকম আচরণ করছে কেন? ষড়যন্ত্রের লক্ষণ, এই লক্ষণ তো খারাপ লক্ষণ। এই ফোর্স তো জামাতের সঙ্গে, হ্যাঁ, ইয়েস, জামাতের মিলেঝিলে বলছেন কোথায়? জামাতেরই একটা ফ্রন্ট, জামাতের একটা ফ্রন্ট মনে করছি আমি। বিএনপির সঙ্গে মিলিজুলি বলছি, মিলিজুলি বেসিক টোন এক, আমেরিকার সঙ্গে চুক্তি এক, পার্লামেন্টের শোক প্রস্তাব সব এক, এই সমস্ত কিছু এক। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য চলনে বলনে রাস্তায়, তাই না? ওইটা আপনি ভাবার দোষটা কি ঠিক করছেন। বিএনপি, আমি প্রত্যেকটা এমপির আমি ধন্যবাদ দিই, খুব মারাত্মক অ্যাটাক করে, রাজাকার ও মুক্তমুখ এইসব। হোয়াট ইজ দ্য ফিলোসফিক্যাল গাইডলাইন, পলিটিক্যাল গাইডলাইনটা কি আপনার? আপনি দেশটা চালাচ্ছেন কীভাবে?
আমি ওই জন্যই বলি পুরনো পথে হাঁটতেছেন, আওয়ামী লীগ যে পথে হাঁটছে আপনি সে পথে হাঁটছেন। আওয়ামী লীগ ব্যান করছিল, মানে ব্যান না করলেও বিএনপি টিএনপি সবকে নিশ্চিত করার চেষ্টা করছে, আর আপনিও আইনগতভাবে ব্যান করে আপনি এই চেষ্টাটা করতেছেন, এ সফল হবেন না। এবং এতে ষড়যন্ত্রের রাজনীতিটা নতুন করে আবার দানা বাঁধবেই। আপনার প্রেডিকশন কি নিকট ভবিষ্যতে আমি যেটা বলতে যাচ্ছি, মানে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ কি চিত্র দাঁড়াচ্ছে? আপনার তো আওয়ামী লীগ তো নাই, এবং আমার তো ল্যান্ডস্কেপে আমি তো মনে করি যে অল ক্রিমিনালসকে দে শুড গো ট্রাই, তাদের বিচার হওয়া উচিত ছিল, নর্মাল কোর্টে সমান বিচার হবে। বিএনপিকে যেমন আওয়ামী লীগ 15 বছর যেমন কোটার বাড়ি করছে, তাই না, ওই লোকগুলি কোটার বাড়ি করে সর্বশান্ত হয়ে যাবে। ওইখানটা ফাইট করে কোনো আওয়ামী লীগের লোক রাজনীতি করতে পারে করবে, কিন্তু আমি তো অ্যাজ এ হোল যখন শাট আউট করে দিলাম তো ন্যাচারালি ওই সমস্ত খারাপ ভালো মিলে। আপনি মনে করছেন যে পার্টি পলিটিক্সটা ব্যান করা ঠিক হয়নি, কিন্তু কেউ খেসারত দিতে হবে, কেউ আর্গু করে যে ওই পার্টিও তো ইনভলভ ছিল, থাকতেই পারে, যারা ছিল ইনভলভ তো দে শুড ট্রাই ইন্ডিভিজুয়াল। একদম যেমন আজকে এতদিন পরে, তাই না, আমি যে বলি এটাও তো ঠিক না। আজকে আপনি খেয়াল করেন, আপনি হেফাজত ওখানে সমাবেশ করছে, লাখ লাখ লোক নিয়ে আসছে, ওইখানটায় এই লোকগুলির ফিজিক্যাল যে নিডস, তার প্রস্তাব পায়খানা অমুক, তাই না, ওই লোকগুলি রাত্রি যাপন করবে ওই জায়গায়। দেয়ার ওয়াজ অ্যানাদার মটো ছিল যেটা হুইচ ওয়াজ নট, গভর্নমেন্টকে ডিসপাস করছে, এবং ওইখানটা ওই সময় কোনো কিলিং যখন বলছিলেন না, এগুলি কেউ বলতে পারে নাই। আজকে নতুন করে এই মামলার করা হচ্ছে, আপনি করতে যাচ্ছেনটা কি, আপনার টার্গেটটা কি? সেই উত্তর তো দেবেন মিস্টার শহীদুল ইসলাম বাবুল। আমি যে একটা প্রশ্ন রাখতে চাই এর সঙ্গে যুক্ত করে, যে হ্যাঁ, অনেকেই বলছেন যে দল নিষিদ্ধ করা হয়েছে, ইন্ডিভিজুয়াল তো অনেকেই দেশে আছেন, কাজকর্ম করছেন, অনেকে বিএনপিকে ভোট দিয়েছেন, কেউ হয়তো জামাতকেও ভোট দিয়েছেন, কেউ হয়তো অ্যাবস্টেইন থেকেছেন, কিন্তু অনেকেরই দেশি বিদেশি অনেকেরই এখন কৌতূহল এবং প্রশ্ন যে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের কথা বলা হচ্ছে, এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে দল পার্টিসিপেট করতে পারবে কি পারবে না সেটা একটা প্রশ্ন। তার চেয়ে তো বড় প্রশ্ন হচ্ছে যে তাদের সমর্থকরা, তারা আসলে তাদের রোল কি হবে, তাদেরকে আপনারা না এখানে প্রধান ভাই যেটা বলেছেন ইলেকট্রাল সিস্টেম, তার প্রধান ভাই অনেক কথার সাথে আমি একমত, সব কথার সাথে যদি নাও হই, তবে মিলে ঝিলে যে বিষয়টা, এই বিষয়টার সাথে আমি দ্বিমত পোষণ করি। ভিন্ন তারা এনসিপি তাদের রাজনৈতিক আদর্শ, বা জামাত, আপনি জামাত এনসিপিকে বলতে পারেন মিলে ঝিলে, কিন্তু বিএনপির সাথে মিলে ঝিলে টিলের কোনো বাস্তবতা নাই। আমি যতটুকু দেখি বা বুঝি, তাদের গোল ভিন্ন, তাদের মোটো ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন, তারা শরিয়া ইসলাম যে নানান ধরনের, কিন্তু বিএনপি টোটালি ডিফারেন্ট। কিন্তু ইডিওলজিক্যালি কি বিএনপি এই জায়গায় অবস্থান নিয়েছে যে জামাতের সঙ্গে আর ভবিষ্যতে কোনো অবস্থাতেই আর না, পলিটিক্স তো শেষ, এটা যদি আমি বলি ভবিষ্যৎ কি হবে না, এখন যেটা মিস্টার নাজমুল হক প্রধান বলছেন যে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করার সুযোগ দিয়েছে, আগে ক্ষমতায় থেকে করেছে, এখন ক্ষমতায় বাইরে থেকে, হতে পারে, আমি ডিসএগ্রি করছি। সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য আবার জামাত বিএনপিকে একসঙ্গে দেখা যাবে কিনা, এটাও কারো কারোর মধ্যে কৌতূহল আছে। আবার কেউ মনে করেন না, ইডিওলজিক্যালি ডিফারেন্সটা এত প্রখর হয়েছে, প্রকাশ্য হয়েছে, যে এখন আর, এবং বিএনপি তো যেহেতু 2/3 মেজরিটি নিয়ে সংসদে আছে, তার তো শক্তির কোনো সমস্যা নেই, জনসমর্থনের সমস্যা নেই, কিন্তু সবসময় একরকম থাকবে এটারও তো কোনো গ্যারান্টি নেই। এটা তো বাস্তবতা, অস্বীকার করার তো কোনো উপায় নাই। আমার গতকালের শক্তি, আজকের শক্তি, আগামীকালের শক্তি ডিফারেন্স হতে পারে, এটা তো বাস্তবতা। এখন জামাত আর বিএনপি একাকার, এই বাস্তবতা আমার মনে হয় সেটা ঠিক না। হ্যাঁ, তাদের গোল, তারাও ক্ষমতায় যেতে চেয়েছিল, তারাও ভূ রাজনীতি কূটনীতিতে নিজেরা অংশগ্রহণ করছে, তারা বিহাইন্ড দ্য সিন ছিল, তারা সামনে আসলে তাদের নীতি নৈতিকতা আদর্শ বাস্তবতাও মানুষের সামনে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, কতটুকু কি সেটা একটা ইস্যু, আর ভবিষ্যতে কি হবে এটা আমি নিশ্চয় করে বলতে পারবো না। সময় হয়তো, প্রেক্ষাপট, অনেক কিছুই তো হয় রাজনীতি, অনেক কিছুই তো দেখি আমরা। এখন আমি যদি বলি জামাত আর বিএনপি কোনোদিন একসাথে চলতে পারবে না, একসাথে কথা বলবে না, এটা ঠিক হবে কিনা আমি জানি না। বা আওয়ামী লীগের সাথেও তো জামাত চলেছে, এটাও তো সত্য। তো এখন আপনি যেটা বলছিলেন যে আগামী দিনে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই নিষিদ্ধ করার পক্ষে আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা নিষিদ্ধের পক্ষে না। বিএনপি মহাসচিব বলেছে, পার্টির পক্ষ থেকে সিরিয়াসলি বলেছে, আমরাও বলেছি যে নির্বাহী আদেশে এইভাবে কোনো রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক দলকে পরাজয়, আমরা তো রাজনৈতিক কর্মী, রাজনীতি করেছি দীর্ঘদিন, বিএনপির মধ্যে অনেক প্রখর রাজনৈতিক নেতৃত্ব আছে। আমরা অনেস্টলি প্রথমে চাইনি নির্বাচনটা 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে যদি হইতো। আওয়ামী লীগের সব তো পলাতক, তারা কি নির্বাচন করবে, তাদের জন্য জায়গাটা উন্মুক্ত রাখলে খারাপ হতো না, বিএনপি তো ক্ষমতায় যেতই। হ্যাঁ, এবং কিন্তু আমি এই দায়িত্ব কেন নিতে যাব, আমরা কেন নিতে যাব? তখনকার প্রেক্ষাপটটা নিশ্চয়ই আপনি জানেন যে বিএনপির ইচ্ছায় সবকিছু হয়েছে, নট দ্যাট। হ্যাঁ, বিএনপি একটা পার্ট ছিল,
সবকিছু তো বিএনপি নিয়ন্ত্রণে ছিল না, বা নির্বাচনটাই তো একটা অনিশ্চিত বাস্তবতার মধ্যে চলে গিয়েছিল। সেই নির্বাচনটাকে আমাকে আদায় করতে হয়েছে নানান ধরনের পেশার কৌশল করে বা নানান ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো সেই নির্বাচনটা আদায় হয়েছে, আমি বিশ্বাস করি। বাট সেই নিষিদ্ধের অর্ডিন্যান্সটাই তো আপনারা অ্যাপ্রুভ করলেন পার্লামেন্টে। অ্যাপ্রুভ তো পার্লামেন্টে সবাই মিলে আমরা করেছি, কিন্তু সেটা তো পার্মানেন্ট কন্ডিশন, এটা তো আইনগত প্রক্রিয়ার মধ্যে এখন চলে গেছে। এখন তো আইনগত প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, এবং আমি মনে করি না যে এটা একেবারে পার্মানেন্ট কোনো ইস্যু হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে। এবং আমি যেটা মনে করি, অবশ্যই প্রত্যেকের রাজনৈতিক অধিকার থাকবে আমাদের কাছে। সাথে সাথে এটাও প্রধান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে যারা অন্যায় অপকর্ম করেছে তারা এর সাথে, যেমন আমি যে এলাকার এমপি, সেখানে মানে আওয়ামী অধ্যুষিত এলাকা, এটা অসত্য। আওয়ামী লীগের অনেক লোক আমার সাথে এবং সাথে থেকে রাজনীতি করছে বা আমাকে নির্বাচিত করেছে, আমাকে ভোট দিয়েছে। এটা তো অবাস্তব কোনো, আর ভোটারের তো কোনো দোষ নেই। সব আওয়ামী লীগের তো অন্যায় অপকর্মের সাথে জড়িত না সমস্ত মানুষ। হ্যাঁ, তো যারা অন্যায় অপকর্ম করেছে তারা দেশ ছেড়েছে, লুট করেছে, যারা দেশ ছেড়েছে। আগামী নির্বাচনে যে বিষয়টা আমি আরেকটা টকশোতেও বলেছি, যে আওয়ামী লীগের যেই মানুষটা গ্রামে থাকতেছে, যেই মানুষটা বাজারে যায়, যেই মানুষটা ভোট দিতে পারে, হ্যাঁ, যেই মানুষটা ঘুমাইতে পারে, তো সেই মানুষ কেন নির্বাচনে দাঁড়াইতে পারবে না? হ্যাঁ, যার ভোটের অধিকার আছে সে দাঁড়ায়। এই বিষয়ে আমি কথা বলেছি এবং তার সুযোগটা থাকা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ, নির্বাচন। থ্যাংক ইউ। মিস্টার নাজমুল হক প্রধান আরেকটা প্রসঙ্গ তুলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর ঢাকা সফর করছেন। সো আপনারা কি মনে করেন যে এটা কি নিয়মিত একটা কূটনৈতিক যোগাযোগ, নাকি বাংলাদেশের অপরিযুক্ত রাষ্ট্রের নতুন কৌশলদারির একটা বা কৌশলগত নজরদারি ইঙ্গিত, যেহেতু তার এই সফরটা প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বেশ অল্প সময়ের মধ্যেই হচ্ছে? শোনেন, আমি যেটা বলি, ধরেন দেশ বদলাইছে, দিন বদলাইছে, সময় বদলাইছে। এখানে পরাশক্তি যারা আছে তাদের টার্গেট, গোল, তাদের স্বার্থ তারা এখানে আদায় করতে চাইবে, আসবে, বার্গেইন করবে, এটা বাস্তবতা। আমরা একটা গণতান্ত্রিক শক্তি। বিগত দিনের যে কূটনীতি ছিল, আপনি জানেন যে একমুখী কূটনীতি, নির্ভরশীলতার কূটনীতি বা আত্মসমর্পণের কূটনীতি। আপনি নিশ্চয়ই দেখছেন সেই আত্মসমর্পণের কূটনীতির বাস্তবতা নাই। এবং ভাইয়ের যেই বাস্তবতাটা কথাটা বললো, যে কন্ট্যাক্টের কথাটা বললো, সেটা এই আমলে হয়নি, নির্বাচনের কিছুদিন আগে হয়েছে। হ্যাঁ, তো সেই চুক্তির মধ্যে কি আছে, দেশের স্বার্থ বিরোধী কিছু থাকলে অবশ্যই সেটা খতিয়ে দেখবার প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল, যে প্রথম আমরা যে কথা বলেছি এটা মিন করে বলা, যে সবার আগে বাংলাদেশ। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে জিয়াউর রহমানের ছেলে বা জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তিনি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিবেন, হোক মার্কিনি, হোক ইন্ডিয়ান, হোক চাইনিজ। আমি সেটা বিশ্বাস করছি না। এবং আমাদের শক্তির যে জায়গাটা, সেই জায়গাটা হলো মানুষের শক্তি। আমি আমার দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আমার বহুমুখী কূটনীতির দ্বার আমি উন্মুক্ত করে দেবো। আমার কোথায় স্বার্থ আমি পাবো, সেখানে আমি সেই স্বার্থের পথে আমি চলবো। প্রথমত আমার দেশের অধিকার। তো সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা উপপররাষ্ট্রমন্ত্রী যিনি এসছেন, ভারত আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, নিশ্চয়ই আমার প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। চায়নায় আমরা ঘুরে এসেছি, সেখানে আমাদের স্বার্থ, আমাদের রাজনীতি, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমেরিকানরাও আছে, চাইনিজরাও আছে, আরও যারা যারা আছে, তাদের সাথে আমাদের দ্বার উন্মুক্ত করে আমরা কোনো একমুখী বা প্রভুভাবাপন্ন কোনো রাজনীতি বা কূটনীতি, এটা হয় না গণতান্ত্রিক। বাট ওয়াশিংটনের যে পলিসি আমরা এখন বুঝতে পারছি যে তারা আসলে আপনার চীনের সঙ্গে যতই সহযোগিতা বাড়ছে আমরা সেটা দেখছি, হয়তো সেটার ফলাফল আলটিমেট কী হবে সেটা নিয়ে হয়তো অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। কিন্তু ওয়াশিংটন বাংলাদেশের কাছে তার চীন সম্পর্কে যে নীতি, স্পষ্ট একটা অবস্থান জানতে চাইবে এবং সেটা তারা বুঝতেও চাইছে। কেননা আপনার স্মরণ থাকবার কথা যে বাংলাদেশে এখন যিনি অ্যাম্বাসাডার আছেন, ইউএস অ্যাম্বাসাডার, তার যখন হিয়ারিং হয় সিনেটে, তিনি তো পরিষ্কার করে বলেছেন যে চীনের যে প্রভাব সেটা মোকাবেলা করাই তার কাজ। এবং তিনি ঢাকায় এসেও সাংবাদিকদের সঙ্গে একই কথা বলেছেন যে বাংলাদেশের চীনের ইনফ্লুয়েন্সকে মোকাবেলা করা বা নিয়ন্ত্রণ করা, নজরদারি করা, সেটা তাদের একটা বড়, কারণ তারা মনে করে এই অঞ্চলের নিরাপত্তা। না, আমাদের গ্রামে একটা কথা আছে যে আপনি পাতা যত বড় করেই বিছান, খাতিমদার যিনি থাকেন তার একটা ওজন আছে, কি দিবেন কি দিবেন না। তো চাইতে পারে মার্কিনিরা, তাদের এই অঞ্চলে তাদের স্ট্র্যাটেজিক পলিটিক্স আছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আছে, ভূরাজনীতি আছে, তারা তাদের মতো চাইবে। আমি আমার স্বার্থ কোথায় আছে সেটা বিবেচনা আমি করব, যেহেতু আমি মানুষের কাছে দায়বদ্ধ। মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাকে তো এখানে মার্কিনিরাও বসায় নাই, ইন্ডিয়ানরাও বসায় নাই, চাইনিজরাও বসায় নাই। আগের সরকারের বিষয়টা ভিন্ন। তো সেটা তারা কি চাইবে, আমরা আমাদের স্বার্থ বা আমাদের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে আমরা কতটুকু দিতে পারবো, সেটা আমরা নিশ্চয়ই আমাদের বিবেচনায় থাকবে। আপনি বলছিলেন যে ব্রিক্স সম্মেলনে যেহেতু আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা একটু অনেকে হয়তো বুঝতে চাইবেন যে প্রধানমন্ত্রী যাচ্ছেন কিনা ব্রিক্স সম্মেলনে, কারণ এই কৌতূহলটা আছে। ভারত সম্ভবত সবার আগেই
লিখিত আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তো তারা ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চান, কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া গেলেন, তারপরে চীনে গেলেন, এখন মধ্যপ্রাচ্যের একটি দেশে যাওয়ার কথা অনেকেই আলোচনার মধ্যে আলোচনা করছেন। আরও নানান দেশে তিনি যেতে পারেন। তিনি কি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন বলে মনে হচ্ছে? আমি মনে করি যে হয়তো তিনি যাবেন, কেন যাবেন না। ভারত আমাদের একটা প্রতিবেশী, আমি কেন শত্রুতা করব? হ্যাঁ, আমি যদি আমার বর্ডার কিলিং বন্ধ হয়, আমি যদি আমার অধিকার পাই, বর্ডারে যদি কিলিং বন্ধ হয়ে যায়, আমি যদি বাণিজ্য বৈষম্যকে আমি হ্রাস করতে পারি, আমি আমার অধিকারটা পাই, তারা যে প্রভু সুলভ আচরণ করে সেটা যদি তারা বন্ধ করে, আমাকে যদি মর্যাদা দেয়, আমাকে যদি সম্মান দেয়, আমি কি কারণে তার সাথে শত্রুতা করতে যাব? আমার তো প্রয়োজন নেই, আমি তো প্রতিবেশী বদল করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চিরকালীন শত্রুতা আমি কেন রাখবো? শত্রুতা যে হয়েছে বা কি বৈরী পরিবেশ যেটা হয়েছে, এর জন্য ভারতের দায় আছে, এটা তো অস্বীকার করবার উপায় নেই। তো তারা যেভাবে আমাদের এখানে চাকিয়ে দিয়েছিল, ডোমিনেট করতে চেয়েছে, করেছে, এইটা যদি তারা বন্ধ করে নিশ্চয়ই, বা শুভেন্দু বাবুরা যে আচরণ করে এই আচরণ যদি বন্ধ করে, অবশ্যই ভারতকে আমরা কূটনীতিতে, রাজনীতিতে যেমন কোনো শেষ কথা নাই, কূটনীতিতেও কোনো শেষ কথা বলে কিছু নাই। কিন্তু শুভেন্দু বাবু তো ধরেন একটা স্টেটের, এখন শুভেন্দু বাবুর আচরণ আর ভারত যদি মনে করে বাংলাদেশের 2-4 জন পলিটিশিয়ান বা তরুণ কি বলছে সেটা ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, শুভেন্দু বাবুর একটা কথাই আমি বিবেচনা করিনি, টোটাল ভারতের মানে পররাষ্ট্র নীতি বা বাংলাদেশ নীতি। আপনি বলেছেন যে সেই সুজাতা সিং থেকে শুরু করে সর্বশেষ যেটা হচ্ছে, এবং অমিত শাহ, তাদের যে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, সেটা তো নিশ্চয়ই। মিস্টার নাজমুল হক প্রধান, আপনি কি মনে করেন কি হওয়া উচিত? এবং প্রধানমন্ত্রীর যাওয়া না যাওয়া নিয়ে অনেক রকমের আলোচনা আছে, এবং একই সঙ্গে আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ কি সত্যিই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলছে কিনা, নাকি অর্থনৈতিকভাবে চীনের দিকে, যেটা শেখ হাসিনা সরকারের সময় ছিল, এবং পলিটিক্যালি শেখ হাসিনার সরকার যেভাবে ভারতের পেটের মধ্যে ছিল, আর বিএনপি এখন নিরাপত্তা এবং রপ্তানি বাজারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর আলাদা একটা নির্ভরতা তৈরি করবে? 15 বছরে উনি মানে সবাইকে এক ঘাটে পানি খাওয়াইছে। আমি মনে করি চীন কোন, ইন্ডিয়া কোন পানি খাওয়াইছে, এবং আমেরিকা কোন। কিন্তু দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। আমি জানি না এই যে আমাদের দেশের রাষ্ট্রনায়ক যে চীনে গেলেন, অর্জনটা কি আমি কিন্তু বলতে পারবো না কী অর্জন হয়েছে। এই যে গেলেন প্রথমে চীনের সফরে, বিষয়টা হচ্ছে এখানটায় উনি বলছেন, বলছেন যে আমরা এই চুক্তিটা আগে হয়ে গেছে। চুক্তি বিষয়ে কিন্তু বর্তমানে এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, উনি কিন্তু বলে ফেলছেন যে চুক্তির 3 দিন আগে দে হ্যাভ ডিসকাস উইথ বিএনপি এন্ড আওয়ামী লীগ। 3 দিন আগে স্বাক্ষর হয়েছে এবং ডিসকাস করে সম্মতি নিয়ে, জামাতের এবং বিএনপির সম্মতি নিয়ে চুক্তিটা হয়েছে। এনারা চুক্তিটার দায় নেবেন না, কিন্তু দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার কারণে আজকে ওই যে ট্যারিফ বাড়াই দিচ্ছে, আজকে এখানে নর্তন কুন্তন করতেছে, কালকাল বলবো এটা করো, ওইটা করো, কারণ যে গাছ দেখানো উচিত ছিল গভর্নমেন্টের, সেটা আর দেখাতে পারছে না। আমি কেন বলি মিলিজুলি সরকার, ওই যে নিউক্লিয়ার ডিল নিয়ে, চুক্তি নিয়ে বামপন্থীরা উইথড্র করছিল, কংগ্রেসের পতন হয়ে গেছিলো, ওইখানটায় বিজেপির মতো ধর্মান্ধ শক্তি ক্ষমতা চলে আসলো এবং লং টার্ম শাসন করছে। এই মিলিজুলি সরকারের ঘটনা ক্ষেত্রে এটাই হবে। কিন্তু একটা সময় এই যে নাহিদ সাহেব বলছে কিন্তু কালকে যে আমরা আমেরিকা, ইন্ডিয়া কারো কাছে আমরা দায়বদ্ধ না, বুঝছো না, এটা নতুন স্লোগান তারা একটা পুট করার চেষ্টা করে। যদিও বলছে যে আমেরিকা নাহলে হটাইতে পারতো না, এখন বলছে কালকে এই কথাটা। তাহলে একটা সময় তারা কিন্তু উইথড্র হবে, মিলিজুলি সরকার উইথড্র হয়ে গেলে কিন্তু গভর্নমেন্টকে পতনের জায়গায় তারা নিয়ে যাবে। এবং এই যে সংকটটা তারা উইথড্র করলে পতন হয়ে যাবে মানে কি? আপনার উইথড্র হয়ে পতন হয়ে যাবে মানে তো গভর্নমেন্ট তো সরকার গঠনে তাদের সমর্থন অসহায়। এই যে উনি বললেন যে পুলিশের উপর আক্রমণ করার পরেও পুলিশ তাদের সহায়তা, পুলিশ এই টলারেন্স দেখাবে কেন? আইন শৃঙ্খলার ব্যত্যয় করলে পুলিশ তো কারো খায় না, কার ধারণা। পুলিশ রাষ্ট্রের বাহিনী, সরকারের দায়িত্ব পুলিশটাকে ঠিকমতো পরিচালনা করা। শেখ হাসিনা যেমন পুলিশটাকে অন্যায়ভাবে করছে, ব্যবহার করছে। আমি তখনও বলেছি যে নারায়ণগঞ্জে গুলি হলো, ওই চক্র বলছে যে নর্মাল একটা মিছিলে বিএনপি গুলি করে মেরে দিলে কথা হইলো এটা দেশে, তাই না? ব্রহ্মমিড়িয়া মারলো, ভোলায় মারলো, এগুলো করছে। এইভাবে না, কিন্তু আইন শৃঙ্খলায় ব্যর্থ করলে পুলিশ তার তো পুলিশের কাজের মতো নেবে। সেই সাহসটা যদি পুলিশ না পায়, তাই না, তাহলে এটা আইনের সঠিক প্রয়োগ হবে না। আজকে সমস্যাটা এই জায়গায়, আজকে যারা মনে করতেছে আন্দোলন করছে জনগণ, নেতৃত্ব দিচ্ছে তারা, আন্দোলন করছি আমরা, হোল পাবলিক আন্দোলন করছে, তাহলে ওনারা মনে করছে না আমরাই সরকারকে পতন করাইছি। তো এই যে আমরাই করাইছি, তাই না, ওই ঝাঁস কিন্তু ওনাদের মধ্যে আসে, তার কথাবার্তা আচরণে বহিঃপ্রকাশ ঘটছে। এবং এটাকে ট্যাকল করার ক্ষেত্রে বিএনপি যদি দনমনও থাকে, তাই না, তাহলে ন্যাচারালি তারা লাইফ পেয়ে যাবে, বুঝছো না? এবং যে ঘটনা ঘটতেছে কেন,
জামাত তো এই জায়গায় জামাতের এই যে ঘটনাগুলি, জামাতের মধ্যে অসংখ্য অভিযোগ, কিন্তু আর অভিযোগ জামাতের মধ্যে। এর মধ্যে এনসিপির এই মুখটা বুঝতে পারতেছেন না, গভর্নমেন্ট কিরকম অফসাইড ট্র্যাক করতেছে। জামাতের টেমপিদের মধ্যে হাজারো এরকম কিচ্ছা কাহিনী প্রতিদিন গ্রামে গঞ্জে, এভরিডে ইউ আর গেটিং দিস নিউজ, আপনি পাচ্ছেন এরকম নিউজ, ইমামের নিউজ। আমি বলতে চাই না এগুলি। আজকে সেই জায়গায় দাঁড়ায় আজকে গভর্নমেন্টের মুখোমুখি এনসিপির মতো একটা ফোর্স এরকম ফাউল কথা বলে কেন সামনে আসতেছে? ওইটাকে ড্রাই ডাউন করার জন্য। দিস ইজ গেম। এই গেমটা বুঝতে যদি গভর্নমেন্টের অসুবিধা হবে, এই কারণে ওই যে বললাম মিলিজুলি সরকার, এই মিলটা যখন মনে হবে না, ক্লিয়ার না করতে পারবেন, তদন্ত এই সমস্যা হবে। নাকি বিএনপি পলিটিক্সটা আসলে বুঝতে পারছেন এখন পর্যন্ত, বা অথবা যেটা হয় ক্ষমতায় গেলে রাজনীতিটা দলটা হারিয়ে যায়। যেরকম প্লেনলি রাজনীতিটাকে, বিএনপি কি উদারনৈতিক ডেমোক্রেসি রাজনীতি করতেছে? বিএনপি কি মুক্তির রাজনীতি করতেছে? বিএনপি রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করতেছে? লেট দেম ক্লিয়ার। জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে, ওটা ক্লিয়ার করছে, ইয়েস ইসলামী আইডিওলজি, আমরা চাই রাষ্ট্র ইসলামী হোক। বিএনপি কি চায়? বিএনপি মুক্তিযুদ্ধের ঘটক জিয়াউর রহমান, তাইলে সায়েন্টিস্ট তো ওটা তো ক্লিয়ার করতে পারছে না, এটা জিয়াউর রহমান ক্লিয়ার করছিল। সেই জায়গায় দাঁড়ায় এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট থেকে যদি বের না হতে পারে বিএনপি, এবং আমি খেয়াল করছি টিউনিংটা প্রধানমন্ত্রী কারেক্টলি বলছে ফখরুল সাহেব, প্রধানমন্ত্রী যে টিউনিং, বাকিদের টিউনিং তো এক না। আমরা উই আর গেটিং দি স্মেল। আমরা যাই গ্রামে গঞ্জে, আমরা তো গ্রামে গঞ্জে যাই, আমরা দেখি তো কার কী আচরণ, কোন এমপির কী আচরণ, কোন মন্ত্রীর কী আচরণ। আপনি সময় নেন একটু দেখেন কী বের হয়। এখন পৃথিবীতে লুকানোর কিছু নেই, এখন কিচ্ছু লুকানোর নেই, পৃথিবী এই জায়গায় গেছে, তাই না? তো ফলে আমি যদি উটপাখির মতো হয়ে যাই যে না কিছু হচ্ছে না, বুঝতেছি না, তাই না, তাহলে তো হবে না। তো এই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির এখনও বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিক্যাল ম্যাটারিজম, হাউ ইট হ্যাপেন 71 থেকে যদি ধরেন, আগেটা বাদ দেন, কী চেঞ্জগুলি হয়েছে এই জায়গায় বাংলাদেশে। ইয়েস, দুটো লোকেই তো মারাত্মক প্রভাবশালী ছিল। আপনি বঙ্গবন্ধুর কথা বলেন, ইভেন কি জিয়াউর রহমানের কথা বলেন, তাই না? তাহলে সেই লোক দুটোকে তো এই জায়গায় তো মর্মান্তিক পরিণতি হয়েছে, তো কিল্ট হয়ে যেতে হয়েছে। তো আমি চাই না বাংলাদেশের একই সরকারি রাজনীতির পুনরাবৃত্তি হোক, কিন্তু রাজনীতিটা যেইভাবে চলতেছে এতে একই জিনিসের পুনরাবৃত্তির সম্ভাবনাই বেশি। আমার আমেরিকার সঙ্গে এত সখ্যতার কী আছে? আমেরিকার সখ্যতার? আমেরিকা গোটা ওয়ার্ল্ডে একটা নৈরাজ্য তৈরি করে ফেলছে। মস্তান আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, সিম্পলি মস্তান। একটা একক দেশ হিসেবে ওকে করতে হবে, ওকে কিনতে হবে, ওকে গার্মেন্টস কিনতে হবে, ওর উপায় নাই। কম দামে কিনতে হলে বাংলাদেশের গরিবদের যাইতে হবে। বাংলাদেশের জনগণের মধ্যে আপনি সার্ভে করেন যে আপনি কোন দেশে যেতে চান, বাংলাদেশের বাইরে। বই আছে, পথের বাধাগুলি স্মরণারে বই আছে, যে আমেরিকার যদি গার্মেন্টস কিনতে হয় হি শুড কাম টু বাংলাদেশে আসতে হবে। আমার তো ওই প্লেন ওই অস্ত্র কেনার দরকার নেই তো। আমার উইদাউট কম্পিটিশন আমি কেন কম কিনবো তার কাছ থেকে? কেন কম কিনবো তার কাছ থেকে? যেখানে কোয়ালিটি ভালো, হোল ওয়ার্ল্ডে কোয়ালিটির, তার ওপেন টেন্ডার হোক না। গমের ইউক্রেনের গম খারাপ আছে, রাশিয়ান গম খারাপ, কানাডার গম খারাপ, আমেরিকার গম খাইতে হবে আমার না? মিস্টার শহীদুল ইসলাম বাবুল কি বলবো? না, প্রধান ভাই যেটা বলছে একেবারে অবান্তর বলেছেন সেটা না। আমি যেটা বলি কি, মার্কিনিরা আমি জাস্ট, আপনি কি বলবেন, যেহেতু আমি বলছিলাম উনিকে যে রপ্তানি বাজার সবচেয়ে বড় সিঙ্গেল কান্ট্রি হিসেবে উনি বলছেন যে তাদের দরকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গড়ের এই সফর থেকে তৈরি পোশাকের শুল্ক সুবিধা, বাজার সম্প্রসারণ বা মার্কিন বিনিয়োগের বিষয়ে বাস্তব কোনো অগ্রগতি আশা করা যায় কিনা? এমনকি এই যে একটা ট্রেড ডিল হলো, যদিও সবাই বলছেন এটা পুরোপুরি আমেরিকার পক্ষে গেছে, বাংলাদেশের পক্ষে কিছুই থাকে না, কেউ বলছেন যে না এখান থেকেও বাংলাদেশ সুবিধা আদায় করতে পারে, বা সেই সুবিধা আদায়ের চেষ্টাটা বাংলাদেশের দিক থেকে আছে। নিশ্চয়ই করবে। আমি মনে করি যে মার্কিনিরা যদি মনে করে যে ট্রেড শুল্ক বাড়াই দিয়ে বাংলাদেশের উপর প্রেশার করে বাংলাদেশকে তারা অনসাইডেড করে ফেলবে, এটা আমার মনে হয় না এই বাস্তবতা এখন আছে। আর মার্কিনিরা তাদের অবস্থানও নষ্ট করেছে, বিশেষ করে এই রিপাবলিকানদের এই শাসনের এই সর্বশেষ যে রিজিম এই টার্মে তারা সর্বশেষ এই ইরানের এই হামলার ঘটনায় তারা তাদের মানে অবস্থান দুর্বল করে ফেলেছে এই উপমহাদেশে বা এশিয়ায়, তাদের এবং গোটা পৃথিবীতেই তারা তাদের যেই শক্তিশালী পররাষ্ট্রনীতি বা একাধিপত্য যে বাস্তবতা, সেই বাস্তবতা অনেকটা ডিল হয়ে গেছে। ওই যে দেখাই দিতে যায় নিজেরাই ফোসকা হয়ে গেছে, হ্যাঁ, খেলো হয়ে গেছে। সর্বশেষ তাদের সেই ধাট মান নাই। আর থাকুক বা না থাকুক সেটা কোনো বাস্তবতা না। আমাদের বাস্তবতা ঠিক আছে, আমেরিকানরা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্টনার, উন্নয়ন পার্টনারও আছে, এবং তার আমাদের বৃহৎ রপ্তানি বাজার ইউরোপ এবং আমেরিকা।
আমেরিকাই বেশি। সেই রপ্তানি বাজার আমরা নষ্ট কেন করব? কিন্তু তার মানে সে যদি আমাকে জিম্মি করে যে তুমি ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তুমি চাইনিজদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, বা আমাকে বাধ্য করবে, সে বাধ্য করার না, সেটা গ্রহণযোগ্য, যেটা আলোচনা হবে, দ্বিপাক্ষিক আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে তাদের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখবে, এর মধ্য দিয়ে আমার মনে হয় কূটনৈতিক সমঝোতা হবে। এবং বিষয়টা এমন কোনো বাস্তবতায় যাওয়ার প্রয়োজন নেই যে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বা হিট অফ দ্য মোমেন্ট বা একেবারে মানে কি বলবো, মানে কোনো মানে রিটার্ন কূটনৈতিক বাস্তবতা হবে না, এরকম হবে না আমার মনে হয়। বাট যুক্তরাষ্ট্র সাধারণত আলোচনার মধ্যে দিয়ে সমস্যাটা সাধারণত গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার এটা একটা বড় ইস্যু তাদের জন্য, গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসনের প্রশ্ন তোলে। ঠিকই বলছেন উনি। আমি একটু বলি, ব্লাফটা কিরকম দেখেন, আমাদের সবারই মনে আছে ইউনূস সাহেব এমন করে বললো রোহিঙ্গাদের সম্পর্কে, ওদের সামনে গিয়ে তারা রোহিঙ্গারা এখানটাই করবে বলছে না, হ্যাঁ দেখেন তো কিরকম ব্লাফ। ইউনূসের মতো লোক আমেরিকানদের প্ররোচনায় প্ররোচিত হয়ে এই ব্লাফটা একটা ব্লাফ গেম দিয়ে দিল। উনি কারেক্টলি বলছে আমেরিকার তো এখানে আরও দীর্ঘদিন কন্টিনিউ করার ইচ্ছা ছিল ইউনূসকে দিয়ে, ভোটটা আমরা বের করে সাপোর্ট করি যে ভোটটা হয়েছে। তাহলে এইটা বোঝার পরে ব্ল্যাঙ্ক চেক দেবো কি জন্য আমেরিকারে, কেন, ওয়াই? আজ এমপি আপনার প্রটেস্ট করা উচিত ছিল, ওয়াই দে উইল ড্যান্স ইন পার্লামেন্ট ভবন, এটা আমাদের জাতীয় সহ্য বীর্যের ঐতিহ্যের সার্বভৌমত্বের প্রতীক পার্লামেন্ট ভবনে, ওইখানটা কিছু নর্থন করতেন। আপনি অন্য জায়গায় তার ভেন্যু ঠিক করে দিতে পারতেন যদি করতেই হয় তাকে। এরকম তো কখনো অতীতে হয় নাই, পৃথিবীর কোনো দেশে আমার তা জানাও নেই। বাংলাদেশটাকে ওরা কি সত্যি সত্যি মনে করছে ওদের একটা প্রভিন্স? তাহলে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি তো আমার জীবদ্দশা আমি তো মানতে পারি না এটা। মিস্টার বাবুল, এবং আমি যেটা প্রশ্ন করছিলাম যে বিষয়গুলো, যে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসনের প্রশ্ন, এই নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা এই বিষয়গুলো আসবে কি বলে মনে হচ্ছে কিনা? নিশ্চয়ই আসবে, কেন আসবে না। এবং যেটা এবং সরকার সেটাকে কিভাবে দেখবে, বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না কূটনৈতিক অংশীদারিত্ব? সরকার প্রত্যেকটা জিনিসকে ইতিবাচকভাবে দেখবে। সরকার চায় না যে মার্কিনীর সাথে পয়েন্ট অফ নো রিটার্নে আমরা চলে যাব কোনো কূটনৈতিক ইস্যুতে। এবং নিশ্চয়ই মার্কিনীরা আমাদের অনেক বড় বন্ধু, ডেভেলপমেন্ট পার্টনার। তাদের যে এখানে অনেকগুলা বাস্তবতা আছে, যে বাস্তবতা নিয়ে তারা কাজ করে, সেই বাস্তবতা যেটা গ্রহণযোগ্য বাস্তবতা, আমরা নিশ্চয়ই সেই বাস্তবতাগুলোকে গভর্নমেন্ট ভিজন করবে। এবং আমরা কারো কাছে দায়বদ্ধ না। আপনি মনে করতে পারেন যে চায়নায় যে বিএনপি চায়নার কাছে দায়বদ্ধ হয়ে গেছে, নট অ্যাট অল, মোটেই না। হ্যাঁ, চাইনিজরা, তাদের সাথে আমাদের কাজ হবে, তারা আমাদের এশিয়ার একটা পরাশক্তি, আমাদের প্রতিবেশী কাছাকাছি, তাদের সাথেও আমাদের অনেক ডেভেলপমেন্টের অংশীদারিত্ব আছে, কাজকর্ম আছে, এবং মার্কিনীদের সাথেও সেটা হবে। যদি মার্কিনীরা মনে করে যে না তুমি চায়নার মুখ দেখতে পারবে না, এটা আমার মনে হয় বাস্তবতা নাই। এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার নিশ্চয়ই আছে। সেটা আমাদের এই সরকারের মধ্যে অনেক অভিজ্ঞ ঝানু কূটনীতিবিদ আছেন, হ্যাঁ, যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেছেন, নিশ্চয়ই বিষয়গুলো তারা সেভাবে ডিল করতে পারবেন। মিস্টার প্রধান, রোহিঙ্গা ইস্যুটা আলোচনায় আনলেন এবং মিস্টার গৌর রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? আমরা জানি যে আন্তর্জাতিক অর্থায়ন অনেক কমে গেছে। একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন তারা প্রচুর অর্থ এখানে দিয়েছে, কিন্তু এখন তারা এই অর্থ সহায়তা কমিয়ে দিয়েছে। এবং আমার প্রশ্ন যে এই নতুন সহায়তা বা মিয়ানমারের উপর কার্যকর চাপ প্রতিষ্ঠা, এটা কোনো সহায়ক ভূমিকা পালন করবে কিনা? এখানে যেহেতু প্রধানমন্ত্রী চায়নায় গিয়েছেন, আমি আজকেই দেখলাম যে মালয়েশিয়া 2.5 লক্ষ রোহিঙ্গা ফেরত নেবার একটা সিদ্ধান্ত, আমি আজকেই পত্রিকায় দেখলাম। আমি জানি না এটার কতটুকু ডেভেলপমেন্ট আছে। যদিও ইউনূস সরকার বলেছিল যে রোহিঙ্গারা ওইখানে যা ঈদ করবে, এই গত ঈদের আগের ঈদ, যাই হোক সেটা হয়নি। একবার যেটা হয় সেটা, এটা আসলে শেখ হাসিনার দুর্বলতার কারণে তাকে কে বুদ্ধি দিয়েছিল যে এর মাধ্যমে সে একটা নোবেল প্রাইজ পেয়ে যাবে। কাজের কাজ কিছুই না, খাম খেলে আমাদের উপরে মানে বোঝার উপরে শাকের আটির একটা বাস্তবতা হয়ে গেছে এই রোহিঙ্গারা। আমি জানি এটা এই কূটনীতি, এটা নিয়ে একটা খেলা শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। মার্কিনিরাও খেলছে, চাইনিজরাও খেলছে, হ্যাঁ, এবং দিন শেষে দায়টা আমার উপর আসে। এবং মাঝে তারা কিছু টাকা দিয়েছে, এখন সেই পরিমাণও তারা কমিয়ে দিয়েছে। এটা বাংলাদেশেরই একটা বার্ডেন। তো আমি বিশ্বাস করি যে মালয়েশিয়া, চায়না এবং ইন্ডিয়া এবং মার্কিনিরা এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে না খেলে, আমি যার যার যে দায়িত্ব, বাস্তবতা, এবং রোহিঙ্গাদের ফেরত, বিএনপির আমলেই কিন্তু জিয়া রহমানের রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছিল প্রথম। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকার তার কূটনীতির মধ্য দিয়ে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কার্যকর একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং কিছু অগ্রগতি যে হয়েছে সেটা দৃশ্যমান আছে। মিস্টার প্রধান, কি মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা তো বহুদিন ধরে চলছে, এবং চায়না মাঝখানে মধ্যস্থতা করবার চেষ্টা করেছে, কিন্তু সেই মধ্যস্থতা আসলে প্রক্রিয়াটাকে বিলম্বিত করেছে বলে অনেকে মনে করেন। বাস্তব কোনো অগ্রগতি আমরা দেখছি না। এবং বাংলাদেশ কি এখন প্রত্যাবাসনের পুরনো কৌশল থেকে সরে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা এবং জবাবদিহিমূলক নতুন উদ্যোগ চাইবে, বা কি ধরনের উদ্যোগ বাংলাদেশের দিক থেকে হওয়া দরকার?
আমি আজকে একটা কথা বলতে বাধ্য আছি। আমার মনে আছে নাসাকা বাহিনী জিয়ার আমলে, যেন জিয়ার আমলে ডুসলাম একটা আমাদের ছোট্ট একটা ইউজ, যদিও আমাদের আর্মির সেই ওয়ার হিলি এরিয়া যুদ্ধ করার মতো আর্মির সেই ক্যাপাসিটি, আমি যুদ্ধ করতে বলছি না, যে চাপটা বার্মার উপর, বার্মা একটা ভঙ্গুর রাষ্ট্র, ফেলাইল পুরোপুরি। বার্মায় আমার ব্যাংকক 88-এ যাওয়ার সময়, যাওয়ার পর ওখানকার যে আপনার এই কারেন্ট বিদ্রোহীরা ওরা মিট করছিল, বুঝছেন না, অনেক বিদ্রোহী গ্রুপ আছে বার্মায়, আপনি জানেন এটা। এবং বিভিন্ন আমেরিকা নার্সিং করে আমেরিকা বহু চেষ্টা করে এটা ভোট করাইছিল অং সান সু কিকে, তারপরে ফেল করেছে, চাইনিজরা বাড়ি মেরে শুরু হয়েছে ওইটা। ফলে বার্মার মধ্যে অ্যাবসলুট কন্ট্রোল চাইনিজদের সঙ্গে। তাই চাইনিজদের সঙ্গে সক্ষতা করলে ডেফিনেটলি আপনি আমেরিকার সঙ্গে সক্ষতা করে আমেরিকাকে এন্ট্রি দিয়ে আপনি রোহিঙ্গা সমাধান করতে পারবেন না। বর্তমান গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে আমেরিকাকে সেফ প্যাসেজ দিয়ে, আজকে এই যে এখানটায় যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি তো একের ভিতরে 3 কথা বুঝছেন না, উনি বিএনপির মধ্যে তো এখন হটকেক। এই যে হটকেক উনার কি উনি বলে তখন ওই সময় বলে উনি আনছে রোহিঙ্গাদেরকে তাড়াতাড়ি জাতিসংঘের প্রস্তাব তুলতে, এই তো বলছে ইউনুস সাহেব, এগুলি আমরা শুনছি, এগুলি রাজনীতিবিদ হিসাবে মানে এর মতো কথা শুনেছি। আজকে এখান থেকে কোনো সমাধান ইনারা বের করতে পারবেন না, কারণ আমেরিকার তুষ্টি করতে গেলে রোহিঙ্গার সমস্যা করতে পারবে না। ইট ইজ অ্যাবসলুটলি চায়নার উপর, চায়নার কন্ট্রোল হচ্ছে বার্মার উপর। আমেরিকা বহু চেষ্টা করে, বহুদিন ধরে চেষ্টা করে ফেল করছে। হ্যাঁ, তারপরও আমরা চাই না, আমরা তো কারোর সঙ্গে কারো তো পেইড এজেন্টও হইতে চাই না, আমরা কারো ওইরকম সঙ্গে, আমাদের দেশের স্বার্থ ফার্স্ট, কিন্তু স্বার্থ ফার্স্ট করে কারোর সঙ্গে মাখামাখিটা এটা হয় না। এমনিতে আঞ্চলিক সংযোগ এবং সহযোগিতা নিয়ে অনেক কথা হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ তাজিকিস্তান যারা আঞ্চলিক সংযোগ সহযোগিতা বাড়াবার উপরে গুরুত্ব দিচ্ছে। সো মধ্য এশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল কি কূটনৈতিক সম্ভাবনা, আমাদের বাণিজ্য, জ্বালানি, যেমন ধরেন যে স্থল সংযোগের বাস্তব কোনো সুযোগ তৈরি করে যেমন ধরেন যে আমি বলি যে চমৎকার একটা চায়না, আমি তো আমার খুব বিউটিফুল প্রস্তাব, একটা রাস্তার কথা বলছো না, আমার এখান থেকে দিল্লি যেতে কতদূর লাগে, এই যে দিল্লি ঢাকা করতেছি, তো কেন হোয়াই ওয়াট নট রেজিং দি কোয়েশ্চন, ইয়েস আই লাইক টু ডেভেলপ রোড টু চায়না থ্রু বার্মা, করেন না? সো আপনি একটু আগেই বললেন যে মিয়ানমার একটা ফ্রেজাইল স্টেট, তা আপনি একটা এরকম মিয়ানমার, চায়না যেহেতু বলতেছে, কিন্তু হ্যাঁ, চায়না তো কন্ট্রোল আছে মিয়ানমারের উপর, চায়নার তো সেটা নিয়ে কথা হলো, তো সেটা নিয়ে তো কথা হলো, পুরো কন্ট্রোল আছে। কুনমিং এর সাথে আমাদের যে ডিস্টেন্স, কুনমিং এর সাথে আপনি নিজেও তো চায়না, হ্যাঁ আমি 2 বার গিয়েছি চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। হ্যাঁ, আমি দেখেছি তাদের সমস্যা সম্ভাবনা। চায়না তো আসলে একটা অ্যামেজিং ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিনিয়ত, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আপনি যদি সেখানে দেখেন তাদের বিজ্ঞান, তাদের প্রযুক্তি, তাদের এগ্রি, তাদের অটোমোবাইল, শুধু এত টাকা আছে না, আমেরিকার গভর্নমেন্ট তো টোটাল লোনই না, সেই জন্য লোনই। সেই জন্য গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার একটা শক্তি থাকে যে বার্গেইন করবার জন্যে। হ্যাঁ, আমাকে কেউ যাতে জিম্মি না করতে পারে। যেমন ভারতের চিন্তার বাইরে এক চুল যাবার ক্ষমতা তো শেখ হাসিনার ছিল না। পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক সিদ্ধান্তগুলো কি চায়না কি আমেরিকা, কাকে কি দিলাম, কাকে কি দিব, কাকে কীভাবে খুশি রাখবো, এটা ডিপেন্ড করতো দিল্লিতে, ঢাকাতে না। বাট এখন এই ডিপেন্ডেন্সিটা ঢাকাতেই হবে, নট দিল্লি, নট বেইজিং, নট ওয়াশিংটন, ঢাকাতে হবে। সেই সুযোগটা আমাদের আছে, সেই সুযোগটা আছে। এবং আমি যে ফেলনা না, আমার কাছে সকলের মানে কি বলে পাওয়ার আছে, এবং আমারও যে কি পাওয়ার আছে, সেইটা যদি ডিল করা যায়, আমি বিশ্বাস করি সেই ডিলটা হবে। তাহলে কি আমেরিকা বলেন কি চায়না বলেন, আমাদেরকে সঙ্গে করে। একটা কথা বলি, জি জি, শেখ হাসিনার সময়ও মিলিটারি হার্ডওয়্যার ইন্ডিয়ান পোর্ট, জি, সেই হার্ডওয়্যার কেনার জন্য গভর্নমেন্টের চার্জ শেখ হাসিনা কিনে নেয়, নাম্বার 1। নাম্বার 2, সাবমেরিন কিনছে কিন্তু চায়নার কাছ থেকেই, কথা বলছেন, কোরিয়ার কাছ থেকে কিনেছে। ফলে শেখ হাসিনাও কিন্তু এখানটায় ব্যালেন্স করে, হ্যাঁ 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 করছে। আমি আজকে যেটা বলতে চাচ্ছি আপনাদের কাছে, আপনারা এত বেশি নির্ভরশীল হচ্ছেন আমেরিকার প্রতি, যেটা দেশটার জন্য মঙ্গল তো বই আনবেই না, এবং কোন দিন যে অমঙ্গল হবে না। কই টিপের নিচে কই প্রধান ভাই, আপনি তো তারেক রহমানের প্রথম ভিজিটও চায়না, প্রথম ভিজিট ভাইয়া, ভিজিট করলেই তো হলো না, চায়না তো আমাদেরকে নিয়েও ভিজিট করায়, আমরাও তো চায়নায় গেছি অ্যাজ এ স্টেটসম্যান বা রাষ্ট্রপ্রধান হিসেবে। এটার তো একটা মিনিং আছে নিশ্চয়ই। সে ইন্ডিয়া যায় না, ওয়াশিংটন যায় না, প্রথম গিয়েছে চায়না, এবং এখানে অনেকগুলো এগ্রিমেন্ট হয়েছে। কথার কথা যে শুধু ভিজিটটা নট দ্যাট, এমইউ হয়েছে, বাকিগুলো এমইউ। সো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমি আবার একটু যদি ফেরত যাই, বাংলাদেশ সরকারই বলছে যে সম্পর্কে বা সরকার কেউ যে কিছু অস্বস্তি আছে, কিছু বিরক্তি আছে সম্পর্কের মধ্যে, কিন্তু এবং একই সময় চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ তার যোগাযোগ বাড়াচ্ছে। কেউ কেউ মনে করেন চীনের দিকে বেশি, কেউ কেউ মনে করেন এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গেই কাঠামোগত সম্পর্কটা অনেক বেশি। সো দিল্লি বাংলাদেশের এই যে দুটো দেশের সঙ্গে সম্পর্ক, এই কূটনৈতিক গতিপথ
কে বা কতটা সন্দেহের চোখে দেখছে বা দেখবে বলে আপনি মনে হয়, এবং এখানে শেখ হাসিনাকে কতটা তারা ব্যবহার করতে চাইবে বা আওয়ামী লীগ তাদেরকে কতটা, কেননা প্রধানমন্ত্রীর চীন সফরের পরই শেখ হাসিনা হঠাৎ করে হুঙ্কার দিয়ে বসলেন যে তিনি ডিসেম্বরে আসবেন। এগুলো কোনোটা কাকতালীয় কোনো সম্পর্ক, কাকতালীয় না কোনো সংযোগ আছে? একটা বিষয় খুব পরিষ্কার করে বলা যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আগে যেভাবে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতিটাকে দেখতো, তাদের সেখানটায় বাংলাদেশের জ্যোতি বসুর মতো লোক ছিল, প্রণববাবুর মতো লোক ছিল আমার জানা মতো, এবং তাদের কনসার্ন বা তাদের বাংলাদেশের রাজনীতিবিদরাও তাদের কাছে গিয়ে লবিং করতো, এবং তারা একটা লিবারেল দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশটাকে দেখতো এটা মনে। কিন্তু বিজেপি ক্ষমতাসীন হওয়ার পরে তাদের সাউথ ব্লকে আর এই লোকগুলির অস্তিত্ব নেই, এরা বেঁচেও নেই। ফলে ন্যাচারালি দিল্লি থেকে সরাসরি বিজেপির যে সেই পলিসির দৃষ্টি দেখে, ওখানে তারা ধর্মপন্থী রাজনীতি করবে, দেখেন ওইখানে তারা রাজনীতি সাম্প্রদায়িক করবে, এখানে সাম্প্রদায়িক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ রাজনীতি, মানে কত বৈপরীত্য। ফলে সেই বৈপরীত্য কারেক্টলি বলছে, দিল্লি যদি তার অ্যাটিটিউড যদি চেঞ্জ না করে, পরিবর্তন না করে, তাই না, তাহলে ন্যাচারালি এখানটা সমস্যা থেকে যাবে। আমি তাকে ধন্যবাদ দেই, ইয়েস বর্তমান বিএনপি গভর্নমেন্ট এখানটা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটা উন্নয়ন করতে চায়, করা উচিত প্রতিবেশী হিসাবে। তবে যে কারণগুলি বলছে আমি কারণগুলির সঙ্গে একমত তার। সেই ক্ষেত্রে আমি মনে করি এমনি বিজেপি গভর্নমেন্ট বর্তমান যে অবস্থা, ভারতের সিজেপির উত্থান একটা নিউ ফেনোমেন, এটা তো তাদের ধারণাই ছিল না যে এইরকম একটা উত্থান হবে। এবং সেই উত্থানের পরে আমি বলবো যে বিজেপি গভর্নমেন্টের একটা দিশেহারা আছে, তালকানা হয়ে গেছে। আপনি দেখেন এখন মামলা দিচ্ছে, ওইদিকে মানে আপনার পাকিস্তানের সমস্যা, ইরানের সমস্যা, সব মিলিয়ে ভারতকেও তার রাজনীতিটাকে নতুন করে তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে। এবং সেই ভাবনার জায়গায় বাংলাদেশের সঙ্গে কী আচরণ করবে এটা এখনও খুব পরিষ্কার না। যদিও পার্লামেন্টে তাদের পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিচ্ছে এখান থেকে কীভাবে পতিত প্রধানমন্ত্রী গেলেন, এখানটায় কীভাবে গেলেন, তারা আশ্রয় দিল। তো সেই ক্ষেত্রে ধরেন যে হ্যাঁ ডিসেম্বরে আসবে উনি আসবে, সেটা ডেফিনেটলি একটা নেগোসিয়েশনের বিষয়, আলাপ আলোচনার বিষয়। সেটা দিল্লির সঙ্গে আমেরিকার বলেন, দিল্লির সঙ্গে চায়নার বলেন, তারা সামগ্রিক বিষয় মিলিয়ে। এমনি হুটহাট করে কেউ সিদ্ধান্ত নেবে আমার এটা মনে হয় না, তাই না। ন্যাচারালি যদি সেরকম কোনো সেটেলমেন্ট, উনি যে গেছেন সেখানটা তো একটা আলোচনা হয়েছে, উনি যখন যান তাই না, তখন তো একটা আলোচনা হয়েছে, এগুলো পরিষ্কার হয়ে গেছে কথায়। তো সেই জায়গায় দাঁড়ায় এগুলি নিয়ে এখনই কমেন্ট করার সময় আসেনি। তবে আমি মনে করি উনি আসুক না আসুক, ওনার আসার তো রাইট আছে, আসলে তো এখানটা উনি কোর্ট ফেস করবে, এগুলি আসতেই পারে। বিএনপির পক্ষ থেকে এখানটা তার পরিষ্কার ধারণাটা তৈরি করা উচিত যে হাউ দে রিয়্যাক্ট, কীভাবে তারা এটা রিয়্যাক্ট করবে, এবং মেঠো বক্তৃতা না, পলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি, তাই না, কীভাবে এটা মোকাবেলা করবে, এর জন্য একটা পলিসি ঠিক করা উচিত বিএনপির। এটি হলো আমার কথা। জি, মিস্টার শহীদুল ইসলাম বাবুল, এবং আমরা যে কথাগুলো বলছিলাম, যে বঙ্গোপসাগর বলি, ইন্দো প্যাসিফিক বলি, বন্দর, সমুদ্র নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে কাছ থেকে সহযোগিতা নেবে, কিন্তু গ্লোবালি যে রাইভালরি আমরা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে দেখছি, আঞ্চলিকভাবে ইন্ডিয়া এবং চীনের মধ্যে দেখছি, এটা কি সম্ভব হবে কি না কোনো সামরিক বা কৌশলগত বলয়ের বাইরে থেকে এই সহযোগিতা সবার কাছে? এটা জটিল, এই বিশ্ব রাজনৈতিক বলয়, এই বলয় থেকে বের হওয়া খুব কঠিন। এই জায়গাটা একটা ঝানু কূটনৈতিক মানে আচরণটা লাগবে, এটা সত্য। কারণ পরিবর্তিত পৃথিবীতে আবার এটাও ঠিক যে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির একটা টার্বুলেন্ট সিচুয়েশন যাইতেছে, মার্কিনীদেরও তাই, চাইনিজরা একটা স্টেবল বাস্তবতার মধ্যে আছে, এটা সত্য। এই যে আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই তিনটা দেশ, এরাই তো অ্যাক্ট করে বা রোল করে বাংলাদেশের প্রেক্ষিতে। আপনি যেটা বলছিলেন যে চায়না থেকে আসার পরেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, যে গল্প ছাড়লো, তার মানে কি, মানে ইন্ডিয়ানদের কাছে আছে হাসিনা, আর চাইনিজদের কাছে আছে টাকা, আর মার্কিনীদের কাছে আছে তাদের মার্কেট, এই তো। আর আমরা আছি এমন এক জায়গায় যে এই জায়গা পার হয়ে কেউ যাইতে পারবো, সবারই প্রয়োজন আমাদের কাছে। এই হলো আমাদের বাস্তবতা। এখন আমরা কি করব না করব, এই জটিল বাস্তবতার মধ্যে এই সবকুল রক্ষা করে আমরা আমাদের স্বার্থ রক্ষা করা, এটা একটা জটিল সমীকরণ বটে। এই সমীকরণের মধ্য দিয়ে আমরা দেখি, ওয়েট করি। আর আমরা যেহেতু মানে কূটনীতি বা পররাষ্ট্রনীতির ছাত্র না, আমরা রাজনীতির ছাত্র। আমাদের মোটা মাথায় যতটুকু বুঝলাম, হ্যাঁ, মোটা মাথায় রাজনৈতিক কর্মী হিসেবে অ্যাজ এ হোল যে ধারণা, সেই বাস্তবতা নিয়ে আমরা বললাম। নিবিড় আলোচনা যারা এক্সপার্টিস্ট আছে তারা আসলে করতে পারবেন, হ্যাঁ, এবং এই বিষয় নিয়ে যারা কাজ করেন নিশ্চয়ই তারা বলবেন বা করবেন। তো আপনি যেটা বলেছেন এটা একটা জটিল বাস্তবতা। এই শিখণ্ডী ত্রিমুখী রাজনৈতিক চাপের মধ্য দিয়ে আমি আমার
দেশ, মানুষ এবং রাজনীতি এবং কূটনীতিকে কোথায় নিয়ে যাব, এটা একটা কঠিন বাস্তবতা। তবে আমি বিশ্বাস করি এই সরকারের মধ্যে বা দেশের মধ্যে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যারা এই বাস্তবতাগুলোকে রিয়েলাইজ করে একটা সমন্বয় সাধন করে আমরা এগিয়ে যেতে পারবো। কারো কাছে কেউ বন্ধু না, মানে কি প্রভু না, সকলেই আমাদের বন্ধু এবং সকলের স্বার্থ এবং আমাদের স্বার্থকে সমন্বয় করে। আচ্ছা, বলুন। না, আমি একটা বিষয় আমাদের প্রতিবেশীর সম্পর্ক করার ক্ষেত্রে আমি বলবো, একটা আলোচনা এই গভর্নমেন্ট তুলতে পারে। সেটা হচ্ছে যে আমি যে প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে যে ভারতের কিন্তু বর্ডার, যেটা বলছে গোলাগুলি, ভারতের কিন্তু বর্ডারে সীমান্তে কিন্তু একটা ফোর্স না, অনেকগুলি ফোর্স, বিভিন্ন দেশের বিভিন্ন সীমান্তে অনেকগুলি ফোর্স। বিএসএফ ইজ ক্রিয়েটেড অনলি ফর পাকিস্তান। এরা ওই পাকিস্তানে ডিউটি করে, খুব টাফ সিচুয়েশন পাকিস্তানে, ওইখান থেকে ট্রান্সফার এই জায়গায় আসে, বলে এটাকে ওরা পাকিস্তানেই মনে করে। হ্যাঁ, একদম মাইন্ডসেটটা ওই পাকিস্তান, ফলে এখানে এই বিহেভটা করে, আচরণটা করে। বিএসএফ যেমন ইন্ডিয়ান সিরিজ, যেমন ভুটানে নেপালের জন্য একটা আলাদা ফোর্স, আপনার তিবেতিয়ান বেলজিয়াম আলাদা ফোর্স, বার্মার সাইডে আরেকটা আলাদা ফোর্স, আলাদা ফোর্স আছে। তাহলে মোটিভেশন তো একটা বিরাট বিষয়, তাই না? আমি সেই জায়গায় মনে করবো গভর্নমেন্টে এই যে বর্ডারে আমাদের অযাচিত ট্রেসপাস, এটা পৃথিবীতে সব দেশেই হয়। আজকে আমেরিকায় মেক্সিকানরা হয়, তাই না? পৃথিবীর সব দেশেই হয়। তো অনাধিকার প্রবেশ হয় এবং তার ল আছে, তার সাজা আছে। আজকে পুশব্যাকও করতে হয় না, আজকে এগুলিও করতে হয় না, মারতে হয় না গুলাগুলি করে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হইতে পারে। আমি দিল্লির প্রতি যেমন আহ্বান করছি, ওটা তো আমাদের কথা শোনে, বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়টাকে স্পেশালি ডিল করা। উই ডোন্ট ওয়ান্ট টু সি টাইম অ্যান্ড এগেন এই ঘটনাগুলি। যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায়, আমরা তো ডেফিনেটলি অবশ্যই প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করবো, মারামারি করবো, এটা একটা সুস্থ সমাজের জন্য ঠিক না, আমরা চাই না। ফলে এই সামগ্রিক বিষয় মিলায় এই গভর্নমেন্ট এই যে ব্রিক্সে যাবে বলছেন, তাই না? আমি মনে করি যাওয়া উচিত। এখনো বলেননি, যাওয়া উচিত, না বললেও সিদ্ধান্ত নেওয়া উচিত, বোর্ড সিদ্ধান্ত নেওয়া উচিত, গিয়ে এই সামগ্রিক প্রবলেম সলভ করছে। আমার এই প্রবলেম আমেরিকা সলভ করে দেবে না, চায়না সলভ করে, আমার এই প্রবলেম আমাকেই সলভ করতে হবে। তো ফলে সেই জায়গাটা আমাদের পরিষ্কার থাকা উচিত। আমেরিকা গোটা বিশ্বে মাতবরি করে বেড়ায়, 2 নম্বরই মাতবরি করে বেড়ায় সে। আমেরিকার সঙ্গে কিছু দেশের সেটেলমেন্ট হয়েছে, আছে চুক্তি পারমানেন্টলি, অনেক দেশের। কেন? এই যে আপনার এই যে মিডল ইস্টের ওয়ারের, এই যে ইসরায়েলকে নিয়ে কত সম্পর্ক নষ্ট হয়েছে না, আমেরিকার কত সম্পর্ক তৈরি হয়েছে না। ফলে এটা ওদের ন্যাচারাল। আমরা আবার একটু দেশের ভেতরে ফেরত আসি। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন একজন, ভারপ্রাপ্ত স্পিকার আমরা দেখতে পাচ্ছি। নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, নানা আলোচনা আছে। আপনি কেমন রাষ্ট্রপতি চান? একটা হচ্ছে যে বিএনপি কয়েকবারেই এখানটা ক্ষমতায় ছিল। বিএনপি রাষ্ট্রপতি যারা দিয়েছেন এই অতীতে, আমি ভালোই মনে করি, সব ওনাদেরকে যারা চিনি। ফলে বিএনপির নিজেদেরই সেই লোক বল আছে দেওয়ার জন্য, হায়ার করার দরকার নেই। বিএনপি হায়ার করতে যায়, তাহলে বিএনপি যেমন পড়াশোনাতে হায়ার করছে, আরও যদি হায়ার করতে যায়, বিএনপি আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে। বিএনপিকে রক্ষা নিজেরও করতে হবে, অন্যরা বিএনপি ক্ষতিগ্রস্ত কারণে সবাই মুখিয়ে আসছে। বাংলাদেশের রাজনীতি এমন, যত দুর্বল গভর্নমেন্ট থাকবে ততই এই আমেরিকা বা ভারত বা চায়না এদের জন্য সুবিধা, কথা বুঝছেন না? ফলে সেই জায়গাটায় বিএনপিকে এইবার তাদের অন্য কারো কথা শোনার দরকার নাই। দে হ্যাভ দেয়ার ওন অয়েল, এটাকে ইউটিলাইজ করুক প্রপারলি। ব্যাস। মিস্টার বাবুল, আমি দ্বিমত করি না। বিএনপি প্রখর রাজনৈতিক দল, অনেকবার ক্ষমতায় ছিল। আমাদের দলের মধ্যেই অনেক বর্ষিয়ান, অভিজ্ঞ, ত্যাগী রাজনৈতিক নেতৃত্ব আছে। আমিও চাই প্রধানবার মতো যে তার মধ্য থেকে একটা রাজনৈতিক নেতৃত্বই এই জায়গাটায় গেলে সেটা রাজনীতিবিদদের জন্য একটা সম্মানের ব্যাপার হবে, বা এটা একটা কি বলে উদাহরণ হিসেবে হয়ে থাকবে, অনুপ্রেরণার উদাহরণ হিসেবে থাকবে বলে আমি মনে করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার শহীদ ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং মিস্টার নাজমুল হক প্রধান বলছিলেন যে বাংলাদেশকে বিএনপি রাজনৈতিক ধারায় ফেলতে পারছে না, যদিও সময়ের বিবেচনায় এই সিদ্ধান্তে উপনীত হতে রাজি নন সরকার দলীয় সংসদ সদস্য মিস্টার শহীদুল ইসলাম বাবুল। তবে দুজনেই একমত যে কোনো নাগরিকের সংবিধান অনুযায়ী এই অধিকার যেমন আছে, তার রাজনৈতিক অধিকার থাকা উচিত। মানবাধিকার, রাজনৈতিক অধিকার এগুলো নিশ্চিত করা অবশ্যই সরকারের দায়িত্ব। বিএনপির স্লোগান হচ্ছে, নির্বাচনী স্লোগান বা মূল বক্তব্য, সবার আগে বাংলাদেশ। ওই যে সবার রাজনৈতিক অধিকারের সঙ্গে এই প্রশ্নটাও আসে বা
স্লোগানটা সবার আগে বাংলাদেশের সঙ্গে এটাও যুক্ত হওয়া উচিত, সবার জন্য বাংলাদেশ যেন সবার জন্য হয়। প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে তাকে যারা ভোট দিয়েছেন, তাকে যারা ভোট দেননি, ভোট দিতে যারা চাননি, সবার প্রধানমন্ত্রী তিনি। এই ধারাটা যেন অব্যাহত থাকে সেটি সকলের প্রত্যাশা থাকবে। তবে বাংলাদেশ এক ধরনের ভূ রাজনৈতিক, গোটা পৃথিবী এক ধরনের ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছে এবং এই বাস্তবতাকে এড়িয়ে গিয়ে বা আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতাকে এড়িয়ে গিয়ে শুধু একা চলো নীতিতে চলতে পারবে না। লক্ষ্য করবার বিষয় হচ্ছে যে আগামী দিনগুলোতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরীক্ষা অনেকগুলো আছে। তার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের মেরামতের প্রশ্ন আছে, চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য বজায় রাখবার ইস্যু আছে, রোহিঙ্গা সংকটের সমাধান, আর রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন না তাকে বাংলাদেশের অভ্যন্তরে গ্রহণ করবার একটা কৌশল বের করতে হবে। এগুলো নিয়ে যথেষ্ট কাজ করবার সুযোগ আছে। রাষ্ট্রপতি কে হবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমার দু অতিথি একমত এবং রাজনৈতিক সচেতন যে কোনো মানুষ একমত হবেন যে রাষ্ট্রপতি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও একটা আনুষ্ঠানিক পদ এমন কিছু করবার থাকে না, কিন্তু সংকটকালে যে কোনো সংকটকালে রাষ্ট্রপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং যখন আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি এবং সরকার প্রধানের মধ্যে ভারসাম্যের প্রশ্ন, তখন অবশ্যই দলকে শক্তিশালী রাখা, সরকারকে শক্তিশালী রাখা, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখবার জন্যে দলের ভেতর থেকে এবং একজন রাজনীতিবিদের আসলে রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি করা উচিত এবং সেটা রাজনীতিবিদদের সম্মানের প্রশ্নের সঙ্গেও যুক্ত। যারা নীতি নির্ধারক তারা নিশ্চয়ই এটা ভেবে দেখবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।